গুম সহ সব অপকর্মের পরিকল্পনা ও নির্দেশনা ছিল ভারতের। সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন, বিগত হাসিনা রেজিমে যেসব গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে সেসব সব অপকর্মের পরিকল্পনা ও নির্দেশনায় ছিল ভারতীয়রা। তিনি এও বলেছেন যে হাসিনার শাসনামলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ, কার স্বার্থেই বা তিনি ক্ষমতায় ছিলেন। সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। গুম কমিশনের রিপোর্টের খানিকটা প্রকাশিত হয়েছে। লোমহর্ষক সেই বিবরণ পড়ে মনে হয় হাসিনা রেজিমের পৈশাচিকতা গেস্টাপো ও শাহবাগের মতো ঘৃণ্য বাহিনীগুলোর চাইতে কোনো অংশে কম ছিল না। স্তম্ভিত হয়ে যাবার মতো ব্যাপার হলো, হাসিনার অনুগত ঘাতক বাহিনীগুলো তার অনুমোদনে এই অপহরণ, গুম, খুন, নির্যাতন চালালেও এসব অপকর্মের পরিকল্পনা ও নির্দেশনায় ছিল ভারতীয়রা। এই বিজয় দিবসে প্রশ্ন জাগে, তাহলে হাসিনা রেজিমে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ, কার হয়ে কার স্বার্থে হাসিনা ক্ষমতায় ছিলেন এবং সব হত্যাযজ্ঞ ও জুলুম নির্যাতন চালিয়ে গেছেন। কমিশনের তদন্তে উঠে এসেছে যে জোরপূর্বক গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ এবং সিটিটিসি ইউনিটগুলো প্রধান ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রেই জাতীয় গোয়েন্দা সংস্থা এবং ডিজিএফআই এর নামও উঠে এসেছে। নিম্নপদস্থ নিরাপত্তা কর্মীদের দাবি অনুযায়ী তারা অনেক ক্ষেত্রেই জানতেন না যে তারা কাকে আটক করেছে বা কেন করেছে। অপরদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে জানা যায় পুরো অপারেশন তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। দেশের এবং আন্তর্জাতিক আইনে এক্ষেত্রে শাস্তির বিধান থাকলেও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দেশের বাইরে পালিয়ে গিয়ে জবাবদিহিতা এড়ানোর চেষ্টা করেছেন বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশে গুমের ঘটনা শুধু অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। সুখরঞ্জন পালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। তার দাবি, মুক্তির সময় তাকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে কিছু শর্ত রয়েছে। আপনাকে অবশ্যই রাজনীতি থেকে বিরত থাকতে হবে, দেশ ত্যাগ করতে হবে। কমিশনের দাবি, র্যাব গোয়েন্দা শাখা যারা এ ধরনের অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে যে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত। আটক করার পর ভুক্তভোগীদের সাধারণত গোপন অন্ধকার কক্ষে রাখা হতো এবং সেখানেই তাদের উপর নানা ধরনের নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেছে কমিশন। আটকের সময়কাল কখনো 48 ঘন্টা থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত হতো বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারের মাধ্যমে কমিশন বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন 8টি গোপন কারাগারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে, যেগুলো ডিজিএফআই, র্যাব, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম পরিচালনা করত। আটক অবস্থায় ভুক্তভোগীদের ওপর নানা শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা প্রতিবেদনে উঠে এসেছে। কিছু নির্যাতনের ধরন ছিল অত্যন্ত ভয়াবহ, যেমন পেটানো, বৈদ্যুতিক শক দেওয়া। সাধারণত র্যাব ও ডিজিএফআই এর বিভিন্ন স্থাপনায় এসব নির্যাতনের সব বন্দোবস্ত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়। বন্দিশালাগুলো নির্যাতনের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহৃত হতো, যার মধ্যে ছিল সাউন্ডপ্রুফ কক্ষ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ডিজাইন করা বিভিন্ন যন্ত্র। বাংলাদেশের গুমের ঘটনা যে আন্তর্জাতিক ও সুসংগঠিত চক্রের অংশ, এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে।